ভারত আওয়ামী লীগের স্বার্থে 4,500-এরও বেশি সীমান্ত বাংলাদেশে ঘিরে তারা এই সীমান্ত তো অরক্ষিত রাখবে না, প্রশ্নই ওঠে না। সেই সব জায়গা থেকে ভারত অবশ্যই এই নির্বাচনকে কেন্দ্র করে, যদিও আমরা প্রত্যাশা করি না, যদিও আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, যদিও আমরা কোনোভাবে এগুলো মেনে নিতে পারি না, কিন্তু আশঙ্কাগুলো তো রয়েছে যে ভারত কি ধরনের আচরণ করতে পারে বাংলাদেশের প্রতি। এবং আরো একটি বিষয়, ভারতে এই উদ্বেগ উৎকণ্ঠা তো বাড়িয়ে দিয়েছে বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরাই। একের পর এক যুদ্ধের আশঙ্কার কথা বলা হয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের সরকার প্রধান থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস তো মানে একাধিকবার বললে সেটা তো বোঝা যে একের অধিক দুইবার না, 4, 5, 7 বার তিনি উচ্চারণ করেছেন যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কার সঙ্গে আমরা যুদ্ধ করব, কে আমাদের প্রতিদ্বন্দ্বী? আমরা তো খুব ভালোভাবে বুঝতে পারি যে এই কথাগুলো কিভাবে বলা হচ্ছে বা কাদেরকে মেন করে বলা হচ্ছে। আবার ভারতকে উদ্দেশ্য করে আমি তো একবার নাম উচ্চারণ করে বলতে পারি। মাহফুজ আলম কয়েকবার করে স্ট্যাটাস দিল যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, মানচিত্র বড় করে দেখানো হলো, ভারতের অংশ বিশেষ আমাদের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে মানচিত্র বড় করা হলো। কি দরকার এগুলো? ভারতও তাদের মানচিত্র বড় করেছিল, বাংলাদেশ, শ্রীলঙ্কা সব তাদের মানচিত্রের মধ্যে ঢুকিয়েছিল। এটা আরো 2-3 বছর আগে তাদের জাতীয় সংসদের সামনে একটি ফলক নির্মাণ করা হয়েছিল। এগুলোর বিরোধিতা আমরা করেছিলাম, এগুলো রেকর্ড রয়েছে। অনেকে তো যারা এই মুহূর্তে ভারত বিদ্বেষী বা আমাদেরকে ভারতের দালাল বলে চিহ্নিত করেন, আবার আওয়ামী লীগ আমাদেরকে বিএনপি জামাতের দালাল বলেছিল, যাই হোক এগুলো অসংখ্যবার বলেছি। তো তারা বলেন যে আমরা তখন প্রতিবাদ করিনি, তখন প্রতিবাদ করিনি, খুঁজে দেখো, খুঁজে দেখে এই কথাগুলো বলা হোক। এনিওয়ে, এইগুলো ভারতের উদ্বেগ উৎকণ্ঠাকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘোষণা তো দেওয়া হয় যে এরপরে আমরা ভারত আক্রমণ করব, বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতের ভেতরে গিয়ে আক্রমণ করবে। এই যে বালখিল্যতার পরিচয়। হতে পারে এগুলো ছেলে মানুষই, কিন্তু তারা তো ছেলে মানুষ হিসেবে নেবে না। আবার এখানে কেউ কেউ বলেছেন এই 5 আগস্টের পরপরই যে ভারত বাংলাদেশ সীমান্তে পাকিস্তান থেকে মিসাইল নিয়ে এসে সেট করতে হবে, যে আমরা আমাদের কাছে মিসাইল আছে, আমরাও প্রস্তুত, ভারত আক্রমণ করলে পাল্টা আক্রমণ করব। এইগুলো তো আর ভারত চোখে নেয়নি, তারাও আপত্তিজনক কথা বলেছে। অবশ্যই বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায় থেকে যেমন আপত্তিজনক কথা হয়েছে, আবার ভারতের পক্ষ থেকেও এই ধরনের উদ্বেগজনক আপত্তিজনক কথা, মানে আপত্তিজনক কথাবার্তা তো বলা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি তাদের সেনা সদস্যদেরকে বলেছেন এর আগে একাধিকবার যে প্রতিবেশী রাষ্ট্রের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের অমক অমক দেশের মতন যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে, বলেছেন। তো বিষয় হচ্ছে যে এইগুলো যে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য হতে পারে, আমরা বিশ্বাস করতে চাই যে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, কিন্তু যা কিছু সিমটম, যা কিছু উত্তর দেখা যাচ্ছে, এবং সর্বশেষ দিল্লিতে যে ব্লাস্টের যে ঘটনা 10 জন নিহত হয়েছে, সেখানে ভারতের কোনো গণমাধ্যম বলার চেষ্টা করেছে যে এর সাথে পাকিস্তানি জঙ্গিদের সাথে বাংলাদেশের কারো কারো হাত থাকতে পারে। এখন এইগুলো যদি আপনি বলেন শুধু উস্কানি দেওয়ার, না, আমি সবকিছুকে উস্কানি মনে করি না। আমি অবশ্যই মনে করি যে বাংলাদেশে কেউ জড়িত না, আমি অবশ্যই মনে করি বাংলাদেশের কেউ এই ধরনের হামলার সঙ্গে জড়িত নয়। তবে ভারত তো এই কথাগুলো বলছে, তো সেই বলাগুলোর কোনো ধরনের ভিত্তি থাক আর না থাক, এগুলো আমাদের জন্য উদ্বেগজনক এবং নিঃসন্দেহে এগুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। এবং সবশেষ যেই অবস্থা শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়, সেটা হচ্ছে যে একেবারে তো উড়িয়ে দিল সরকার যে চিঠি দিয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে, ফিরিয়ে দেওয়ার বিষয়ে, ভারত তো পাত্তাই দিল না। সেদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বললেন যে আমরা পর্যালোচনা করছি। মানে শেখ হাসিনাকে ফেরত আনার বা ফেরত দেওয়ার বিষয়টি নতুন কিছু নয় যে হুট করে বাংলাদেশ বলেছে, বলার পরে তারা পর্যালোচনা করছে, তা তো নয়। এটা তো গত 15-16 মাস ধরে চলছে, ফেরত চাচ্ছে শেখ হাসিনাকে। কিন্তু এই পর্যালোচনাটা তো তাদের আগের থেকে করে রাখার কথা, বা করে রেখেছে। অবশ্যই তারা তো মাইন্ডসেট করে রেখেছে শেখ হাসিনাকে ফেরত দেবে কি দেবে না, দেবে না, তো কোন অবস্থাতেই দেবে না। যদি দিত তাহলে শব্দটা তো এরকম হতো না যে আমরা পর্যালোচনা করছি, মানে একেবারে অ্যাভয়েডিং কথাবার্তা, একেবারে মানে পাত্তা না দিয়ে উড়িয়ে দেওয়া বাংলাদেশকে।
এই সব জায়গায় মিলিয়ে ভারতের কি মাইন্ডসেট, কোন ধরনের মাইন্ডসেটিং আছে, এগুলো আমরা খুব সহজেই বুঝতে পারি। আমরা কি করব সেটি আমাদের বিষয়। আমরা সম্পর্কে উন্নয়ন কেন ঘটাতে পারছি না? একটা অন্তর্বর্তী সরকার, তার সাথে সম্পর্কটা এমন হওয়ার কথা নয়। একটা নির্দলীয় সরকার তো ধরে নিতে পারি আমরা, সেই সরকারের সাথে আচরণ কেন এমন হবে? কেন আমরা এটি করতে পারি? সর্বশেষ আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি যে দেখা করে এলেন, মানে ভারতে গেলেন, ভারত সফর করে এলেন একটা সম্মেলন কেন্দ্র করে, সেখানে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যে ধরনের আচরণ হয়েছে, মানে কথাবার্তা হয়েছে, অজিত দোভাল যে কথাবার্তাগুলো যেগুলো জানা যাচ্ছে যে ডক্টর খলিলকে যেসব কথাবার্তা বলেছেন, সেখানে নাকি আবার, আমি এই বিষয়ে নিশ্চিত না, তবে নানান মাধ্যমে শোনা যাচ্ছে যে সেখানে মার্কিন অফিসিয়ালরা উপস্থিত ছিলেন। মার্কিন কোন ধরনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেটাও আমি যেমন জানি না, আর নিশ্চিতভাবে এর কোনো শক্ত রেফারেন্স আমি দেখাতে পারবো না, তবে নানান ভাবে শোনা যাচ্ছে। ধরে নিলাম যে ছিলেন না, ধরে নিলাম, কিন্তু অবশ্যই নিঃসন্দেহে যা শোনানোর ভারত শুনিয়ে দিয়েছে, এবং সেগুলো আমাদের জন্য বিব্রতকর হোক, উদ্বেগজনক হোক, যেটি হোক না কেন, ভারত কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না, এটি আমি বলে দিতে পারি। তার কারণ তাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে বর্ডার সিকিউরিটি নিয়ে। বাংলাদেশে আমরা যা দেখছি আমাদের ভিতরে, আমরা তো নানান ভাবে তো আতঙ্কিত। মব ভায়োলেন্স কোনোভাবেই সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি, মৌলবাদী শক্তির আস্ফালন, এগুলো তো আমরা কোনোভাবেই কোনো অবস্থায় দেখিনি সরকার কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিকারমূলক বা শাস্তিমূলক কোনো এক্সাম্পল সৃষ্টি করতে পেরেছে। সো বাংলাদেশের এই যে মৌলবাদের আস্ফালন, এটা শুধু ভারত নয়, এটা নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে। সো আপনি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের ভূমিকার কথা বলছিলেন এবং পাকিস্তান ইস্যু মিলে এটি জটিলতর অবস্থায় গিয়ে পৌঁছেছে, এবং সবকিছুই এই নির্বাচন যদি হওয়ার সম্ভাবনা থাকে তাতে অবশ্যই অনেক বড় ধরনের প্রভাব, বিরূপ প্রভাব সৃষ্টি করবে। সজীব ওয়াজেদ জয় বলেছেন যে এই নির্বাচন প্রতিহত করা হবে, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচনকে কেন্দ্র করে যে কথাবার্তা আমরা সাম্প্রতিক সময়েও, অন্তত গত 2-4 দিনের মধ্যে যেসব ইঙ্গিত পাচ্ছি, যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব থেকে, জার্মান থেকে বলা হয়েছে, কমনওয়েলথের মহাসচিব তিনি তার ফেসবুক পোস্টে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন। এই সব কিছু মিলিয়ে নানান মাত্রিক, বহুমাত্রিক একটা দ্বন্দ্ব, সংশয়, একটা আশঙ্কা আমাদের মধ্যে কাজ করছে। এবং যে কটি খবর আপনি আজকে দিলেন, আমি নিজেও দেখেছি, এটা অ্যালার্মিং, অনেক দিক থেকে অ্যালার্মিং। এবং আমরা আসলে একটা চরম অনিশ্চয়তার মুখে, কোনো কিছুই ঠিক নেই, কোনো কিছুই না। আবার এ কথাও ঠিক যে আমরা তো অনেকেই জানি বা অনেকে মন্তব্য করেন যে জামাতে ইসলামী কিংবা এনসিপিও নির্বাচন হতে দিতে চায় না। এই যে বললেন যে এখনো তারা গণভোট নিয়ে পড়ে আছে, এই গণভোট প্রসঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মাত্র কয়েকদিন আগে যে মন্তব্যটা করলেন যে জাতীয় সংসদ নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাহলে নির্বাচনের জেনোসাইড হবে। নির্বাচনের জেনোসাইড বলতে তিনি কি বুঝিয়েছেন? খুব নতুন একটা টার্ম, কিন্তু যথেষ্ট উদ্বেগজনক একটি কথা, উদ্বেগজনক শব্দ, জেনোসাইড শব্দটা তিনি উচ্চারণ করেছেন। কোন জায়গা থেকে, কি ভাবনা থেকে, কোন পরিকল্পনা থেকে, কোন আশঙ্কা থেকে তিনি নির্বাচনের জেনোসাইড শব্দ দুটি উচ্চারণ করলেন, এটা কিন্তু নানানভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। যাই হোক, এর মধ্যে আমি কথা বলেছি, এই বিষয়ে আপনিও বলেছেন। সবকিছু মিলিয়ে যা কিছু সামনে আসছে, অনেকে আশাবাদিতার কথা বলেন, আমি আসলে যেটি বাস্তবতা দেখতে পাচ্ছি, আশাবাদিতার জায়গা ক্রমান্বয়ে ক্ষীণ হয়ে আসছে। এবং আমি তো বললাম যে একটা তুমুল ব্লাডশেডের কথা অনেকে বলেন, আমি সেটি বিশ্বাস করতে চাই না, কিন্তু যা ঘটছে সেগুলো কি ব্লাডশেডের নমুনার কোনো বাইরে কিছু, যে লক্ষণগুলো দেখা যাচ্ছে? না, এই পর্যায়ে আমি শুধু একটু বলবো যে দেশের ভিতরে একে তো এই ক্লামজি অবস্থা ছিল, অনেকে মনে করেছিল 5 আগস্টের পরে যে অবস্থা ছিল যে বিএনপি দুইভাগ ভাবেই ক্ষমতায় আসছে, দ্রুত ইলেকশন হয়ে যাবে, এটা যখন প্রলম্বিত হচ্ছে, বিএনপির দুজন ক্যান্ডিডেট, একজন বেগম খালেদা জিয়া আর একজন তারেক রহমান,
বেগম খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ, আমরা নিঃসন্দেহে তার রোগ মুক্তি সুস্থতা কামনা করি, কিন্তু উনি যে ধরনের ক্রিটিক্যালি অসুস্থ হয়েছেন, অনেকে বলছে যে তাকে কিছু অবহেলা করা হয়েছে, তিনি সেনাপুঞ্জে যাওয়াটা তার ঠিক ছিল না, অ্যালাউ করাটা ঠিক ছিল না। কিন্তু এর মধ্যে যে আলাপ হচ্ছে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আমরা যখন কথা বলি, ইভেন যারা ইলেকশন করবে, ইভেন যারা খুব ডাইহার্ট প্রতিদিন রাত পলিটিক্সে ব্যস্ত, তারাও বলে তারেক সাহেব আসলে ধরে নিব ইলেকশন হচ্ছে, তারেক সাহেব না আসলে ধরে নিব হচ্ছে না। এরকম আলাপ আপনি শুনেন কিনা, এবং এইটার মর্ম কি যে বিএনপি মানুষজন তো তাকিয়ে আছে, তার তখন আসছেন, তার বাড়ি করে রেডি করা হয়েছে, তার বুলেট প্রুফ গাড়ির অনুমোদন নেওয়া হয়েছে, যদিও কেন বুলেট প্রুফ গাড়ি এটা নিয়ে আমার মাথায় ঢুকে না। এই বিষয়টা কি বাংলাদেশের রাজনীতি কোনো টার্নিং ইস্যু মনে হচ্ছে আপনার? আমি একটু যোগ করি, মুদ্রা কথা যে পাসপোর্ট আছে, তারেক রহমান সাহেবের এনআইডি আছে, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি, প্লিজ। তারেক রহমান সাহেবের এনআইডি আছে কিনা, পাসপোর্ট আছে কিনা, সেগুলো কিন্তু আমি জানি না। উনি ইলেকশন করবেন আমরা এটুকু জানি শুধু। বারবার সরকার, বিএনপি যেমন বারবার সরকারের ফাঁদে পা দিচ্ছে যে এই যে ইলেকশন হয়ে যাবে, এই যে ইলেকশন হবে, এবং এই ইলেকশন যাতে হয়, বিএনপি সেই আস্থাটি রাখতে চাইছে সরকারের, কিন্তু ফাঁদে পা দিচ্ছে। আমি বরাবর বলে আসছি, বিএনপির সামনে মূলা ঝুলিয়ে রাখা হচ্ছে নির্বাচন নামক একটা অদ্ভুত আমি মানে অদৃশ্য বস্তুর কথা বলবো। নির্বাচন নিয়ে যথেষ্ট সংশয় আছে, এর আগে আমি বলেছি, আমি বরাবরই বলে আসছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে কিনা সেই ধরনের একটি বিষয় থাকতে পারে। এখন বিষয় হচ্ছে তারেক রহমান সাহেব আসবে কিনা সেই বিষয়ে আমি আমার মন্তব্য মোটামুটি, আমরা তো অ্যাস্ট্রোলজার নই যে সেই জায়গা থেকে খুব বড় সড়ো কোনো ভবিষ্যৎবাণী করব, তবে সমীকরণ যা বলে, যা কিছু দেখা যাচ্ছে, তারেক রহমান আসবেন না, সম্ভবত আসবেন না ইলেকশনের আগে। বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে তার নিরাপত্তাহীনতার ঝুঁকি রয়েছে, হ্যাঁ ঝুঁকি রয়েছে, এটাও সত্য কথা। কোন দিক থেকে ঝুঁকি রয়েছে সেটা আমি এই মুহূর্তে বলতে চাই না, কারা তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে সেটাও আমি এই মুহূর্তে খুলাসা করতে চাই না। এটা আমার নিজস্ব একটি সমীকরণ আছে, যাই হোক আছে, জীবনে ঝুঁকি আছে, কিন্তু তাই বলে তিনি আসবেন না? জীবনে ঝুঁকি থাকবেই, জীবনের ঝুঁকি থাকতেই পারে, জীবনের ঝুঁকি নিয়েই এই উপমহাদেশের যে রাজনীতি চলছে সেটিকে এসে রাজনীতি করতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে কবে নেওয়া যেতে পারে যে না, দেশে সত্যি সত্যি ইলেকশন হচ্ছে, যারা এমনটি মনে করেন, আমিও তেমনটাই মনে করি। পুনিয়া ভাই শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, কথা চলবে যে তারেক রহমানের জীবনে ঝুঁকি রয়েছে, এটি আমিও মনে করি, কিন্তু জীবনের ঝুঁকি থাকবে, সারা জীবন দেশের বাইরে থেকে তাকে রাজনীতি করতে হবে এমনটাকেও আমি সমর্থন করি না। সবকিছু মিলিয়ে বাংলাদেশের সামনে যে অদূর ভবিষ্যৎ, আমি সুদূর ভবিষ্যতের কথা বলবো না, তা খুবই খুবই একটা অনিশ্চিত অন্ধকারের মধ্যে রয়েছে। আমি দেশের বাইরের পরিস্থিতি নিয়ে আমরা 10 মিনিট প্রায় আলাপ করলাম। দেশের ভেতরে পরিস্থিতি, দেশের বাইরে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতির হাফ পোর্শন বলা যায় ইন্ডিয়াতে। এটাও একটি ভিন্ন ঘটনা যে একটা দেশের বড় একটি রাজনৈতিক দল অন্য একটা দেশ থেকে তার রাজনীতি পরিচালনা করতে পারে। সেইটাই আওয়ামী লীগ। আপনি কমনওয়েলথের কথা বলেছেন, আপনি জার্মানের কথা বলেছেন। এই জিনিসটাকে এমন পর্যায়ে যাচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের পক্ষে এটা মানে আর এটা এই চাপ নেওয়া সম্ভব না, ফলে তাকে এমন কোন রাস্তায় যেতে হচ্ছে যে বিকল্প কোন রাস্তায় গিয়ে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শেষ মুহূর্তে তুলে নেওয়া, অথবা তুলে নেওয়ার আগে যে বিচার যেগুলো হচ্ছে। আমি বিশেষ করে গতকালকে একটি ঘটনা আপনার নজর দিব, গোল্ড, শেখ হাসিনা বা তার পরিবারের কি পরিমাণ গোল্ড থাকতে পারে, এটা নিয়ে যে একটা মিডিয়া ট্রায়াল হলো। এইসব কি এটা মিন করে যে আওয়ামী লীগকে হয়তো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপার থাকবে, যেটা ডক্টর ইউনূস আমেরিকায় বলেছেন, কিন্তু এমন একটা মধ্যে দিয়ে যেন সে ডানেও যেতে পারে না যেতে পারে, বামেও না যেতে পারে, সেরকম কিছু? এবং এর সাথে ইন্টারন্যাশনাল সমীকরণ কতটা জড়িত? আপনি গোল্ডের কথা বলছেন, যে লকার থেকে স্বর্ণ বের করা, ওই বিষয়টি 832 ভরি। শুনুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে
শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন যে আমরা তো আর ভেসে আসিনি, খুবই সত্য কথা। তারপর পেছনে দীর্ঘ ইতিহাস আছে তাদের বংশ পরিচয়, এবং ভেসে আসা কোনো মানুষ শেখ হাসিনা নিশ্চয়ই নন। 832 ভরি সোনা, আপনি দেখুন যদি এটি সত্যও হয়, শেখ হাসিনা বলছে আমরা জানি না এখন কোনটা এআই দিয়ে তৈরি, কোনটা রিয়েল শেখ হাসিনার বক্তব্য বা আরো অন্য অনেক কিছু আমাদের সামনে বুঝতে হচ্ছে। আমি কিন্তু এখনো কনফিউজড, হ্যাঁ, মানে কনফিউজিং অবস্থায় থাকি যে কোনটা আসলে রিয়েল বক্তব্য, কোনটা আসলে এআই দিয়ে তৈরি। হ্যাঁ, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে যেটি পাওয়া যায় সেটি ধরে নিতে হবে যে এটি তার বক্তব্য। তো এটি আমি আওয়ামী লীগের ফেসবুক পেজে তার যে বক্তব্য সেটি আমি সার্চ করে দেখার সুযোগ হয়নি বা আমি দেখতে পারিনি। যাই হোক, ধরে নিলাম শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, এটি তার বক্তব্য। 832 ভরি সোনা, এটা কি খুব বেশি অস্বাভাবিক কিছু? যদি পাওয়াও যায় 832 ভরি সোনা, ওর মধ্যে আপনি দেখবেন নৌকার একটা কি বলা যায় এটাকে উপহার আছে। এক নৌকার মধ্যে ওই যে যে গিফট দেওয়া হয়েছে, মানে ওটা কি বলে এটাকে, নৌকার যে নৌকার অবয়বে যেটি তৈরি করা, হ্যাঁ, এটা স্মারক, তাই না? এটা স্মারক বলা যেতে পারে। তো সেটার ওজন কত ভরি হতে পারে? এরকম আরো অনেক কিছু রয়েছে।